আপনি যদি একটা ব্র্যাকেট বাদ দেন তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাকে এরর দিচ্ছে যে আইডেন্টিফায়ার এ হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড, কারণ এর মধ্যে আবার এ আছে কোথাও একটা। এই যে এখানে এ আছে, এখানে আবার আমি লেট এ লিখছি, যার কারণে সমস্যা করছে, কারণ এই অংশটুকুও ফাংশনের মধ্যে চলে গেছে। ইভেন আমি যদি এখানে নামও চেঞ্জ করে দিই, সি করে দিলাম, তাও মেবি এরর দেওয়ার কথা এখানে। হ্যাঁ, বি অলরেডি ডিক্লেয়ার্ড। আচ্ছা, দেখেন এখন বলছে কি আনএক্সপেক্টেড ইন্ড অফ ইনপুট। তাহলে আমরা এখানে কি বুঝলাম, যে আমাদের কোনো একটা এরর হলে সাথে সাথে আমাদেরকে এখানে বলে দিচ্ছে। কিন্তু আপনারা কি দেখছেন যে জিরো, মানে সামথিং ডিভাইড বাই জিরো, এই এরর মানে এইটা যখন হচ্ছে তখন কি আমাদেরকে এখানে বলে দিচ্ছে যে আমার এরকম জিরো দ্বারা ডিভাইড করা যাবে না, বা এই টাইপের কোনো এরর হচ্ছে? বলছে না কিন্তু। সো এই ধরনের মানে আপনি যেটা দেখলেন এখনই, আপনারা যেটা দেখলেন, এই যে কোন একটা সেমিকোলন বাদ পড়ছে, বা দেখা যাচ্ছে যে, সরি সেমিকোলন এই ক্ষেত্রে ম্যাটার করে না, কিন্তু যদি সাপোজ সেকেন্ড ব্র্যাকেট বাদ পড়ছে অথবা ফার্স্ট ব্র্যাকেট বাদ পড়ছে, এখান থেকে যদি ফার্স্ট ব্র্যাকেটটা বাদ পড়ে যায় তখন আবার ইরর দেখাবে। সো এই ধরনের ইরর দেখালে দেখবেন যে এখানে রেড কালার দিয়ে চিহ্নিত করে দিচ্ছে, বা এখানে বলে দিবে, এদেরকে বলা হচ্ছে সিনট্যাক্স ইরর। বিষয়টা কি ক্লিয়ার? সিনট্যাক্স ইরর মানে আপনার যখন মানে আগেই বলে দিচ্ছে সিনট্যাক্সটা ভুল হইছে, আপনি রান করার আগেই আপনাকে জানাই দিচ্ছে যে এখানে ভুল আছে কোথাও একটা, আপনি আগেই জানতে পারছেন রান করার আগে। সো এই জিনিসটা হচ্ছে সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর কি, এটা কি বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া বুঝতে জি পারছি। ভাইয়া, সিনট্যাক্স এরর বুঝতে কিভাবে পারছি, বুঝতে কিন্তু পারছি? পপ আপে এটা আমাদের রং ইনপুট ক্রেডেনশিয়ালটা কিভাবে দেখাবে? এটা কি আমাদের পরীক্ষার মধ্যে থাকবে না নাকি? কি বুঝতে পারলাম না, রং ইনপুট বলতে শেষের বলতে লাইনটা আপনার চাচ্ছিলাম বুঝতে যে পারলাম না। পপ আপ পপ হ্যাঁ, আপে রং ইনপুট কিভাবে দেখাবে সেটা তো এখনো দেখি নাই। আর এটা তো পরীক্ষার মধ্যে হয়তো বা থাকবে, তাই না? লিস্টে মানে দুইটা কোশ্চেন ছিল এখানে, দুইটা। আমার কোশ্চেন এখানে হ্যাঁ, দুইটা। পরীক্ষা বলতে আপনি নেক্সট শুক্রবারের পরীক্ষার কথা বলছেন? জি জি জি। না, শুক্রবারের পরীক্ষাতে এইসব কিছু থাকবে না। শুক্রবারের পরীক্ষাতে আপনাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং এর উপরে পরীক্ষা হবে। কম্পিটিটিভ প্রোগ্রামিং মানে বুঝি নাই। মানে আপনারা ওই যে জাজ ছিল না একটা, ইউআরআই অনলাইন জাজ, মানে ওটা বর্তমানে হচ্ছে বি জাজ বি যেটা, ক্রাউড। বি ক্রাউড, বি বি ক্রাউড, ক্রাউড। বি ক্রাউড। হ্যাঁ, বি জি জি। ক্রাউডে প্রবলেম সলভ করছিলেন না? ওইখানকার ওইখানে যেরকম প্রবলেম দেওয়া ছিল আপনারা সলিউশন সাবমিট করছিলেন, ফাইনালি অ্যাকসেপ্টেড জি জি দেখাচ্ছিল, সেম ভাবে জি আপনারা জি। পরীক্ষা দিবেন। মানে ওই ধরনেরই কিছু প্রশ্ন আপনাদের আলাদা করে দেওয়া হবে। অ্যান্ড ওইখানে একটা মানে ভার্চুয়াল ইয়ে আছে, জাজ আছে, যেখানে আপনারা ওইভাবে যে এক্সাম দিবেন, মানে ওইখানে যে প্রোগ্রাম সাবমিট করবেন নির্দিষ্ট টাইম থাকবে, ওই টাইমের মধ্যে আপনারা সাবমিট করবেন। দেন ফাইনালি আপনাদের কতগুলো সাবমিট হলো তার উপরে রেজাল্টটা হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এগুলো হয়তোবা পরবর্তী এক্সামে আসবে, কারণ কম্পিটিটিভ প্রোগ্রামিং এর উপরে একটা আপনাদের এক্সাম দরকার, এই জন্য নেক্সট এক্সামটা কম্পিটিটিভ এর উপরেই হবে। আর আর ইভেন ভাইয়া আপনারা লুপ এই, আর এরে থেকে এরে পর্যন্তই থাকবে? হ্যাঁ লুপ অ্যারে এইসবের উপরেই বিশেষ করে হচ্ছে বিষয়টা। আচ্ছা ভাই, অবজেক্টের উপর কোনো দিতে পারে? আপনারা মানে চাইলে এখন অবশ্যই শেষ তো অবজেক্ট, মানে আপনারা চাইলে অবজেক্ট অবজেক্ট শেষ ইউজ পর্যন্ত। করতে পারবেন, কিন্তু অবজেক্ট হ্যাঁ ভাই ইউজ বুঝতে করা ওইখানে পারছি, বাধ্যতামূলক না। বুঝতে পারছি। মানে যে প্রবলেম গুলো দেওয়া হবে ওগুলা দেখা যাচ্ছে যে লুপ, অ্যারে, এগুলা দিয়ে কাজ সলভ হয়ে যাবে। কিন্তু আপনারা যদি চান যে অবজেক্ট ইউজ করবেন তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা তাহলে এদিকে এখন ব্যাক করি। বিষয়টা হচ্ছে এখানে যেটা দেখলাম, আচ্ছা আপনার দুইটা কোশ্চেন ছিল, প্রথম কোশ্চেনটা কি বললেন যেন? রং ইনপুটটা পপ আপে তো দেখেন, ওটা কিভাবে হবে আর কি, সেটা বলছিলাম। ও, ওইটা জাস্ট এখানে অ্যালার্ট দিয়ে দেন পপ আপে দেখানোর জন্য। এখন আমি যদি এটা রান করার পরে দেখা যাচ্ছে যে জিরো দিয়ে দিচ্ছি, তাহলে আমাকে রং ইনপুট পপ আপে দেখাচ্ছে।
এখন বুঝতে পারছেন বিষয়টা কিভাবে হলো? জি আপনার প্রশ্নের উত্তরটা কি এটাই ছিল? জি আচ্ছা, জি তাহলে দেখেন আমাদের সিনট্যাক্স এরর আমরা সরাসরি জানতে পারছি, কিন্তু আরেকটা এরর আছে যেটাকে বলছি আমরা হচ্ছে রান টাইম এরর। মানে এইটা আমরা সরাসরি জানতে পারছি না, এটা রান করার পরে জানতে পারছি আমরা। মানে আপনি আপনি প্রোগ্রামটা রান করলেন, রান করার পরে কিন্তু এটা নর্মালি এরর দিচ্ছে না। আমি যদি এখানে 10 বা 20 দিই এবং এখানে 5 দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে 4 দেখাচ্ছে, কোনো এরর নাই, কোনো ভুলও নাই। কিন্তু এই একই ইনপুট আমি যদি দেখা যাচ্ছে যে আম, কোনো একটা নাম্বার দিলাম, দেন পাশে একটা জিরো দিলাম, তখন কিন্তু আমাকে সে মানে ওই ক্ষেত্রে একটা ইরর হওয়ার সম্ভাবনা আছে। মানে এটা কিন্তু আনডিফাইন্ড, এটা কিন্তু সম্ভব না কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করা। সো ওই ক্ষেত্রে আমার একটা ইরর দেওয়া সম্ভব হতে পারে। যেমন মনে করেন যে শুধুমাত্র এই ক্ষেত্রে না, মনে করেন যে আপনি একটা ফাইল নিয়ে কাজ করছেন, ফাইলের নাম এখানে দিয়ে রাখছেন, ওই ফাইলটা ওরকম কোনো ফাইল এক্সিস্ট করে না, ওই রকম কোনো ফাইল আপনার কাছে নাই, আপনার কম্পিউটারেই নাই, সেক্ষেত্রেও কিন্তু একটা ইরর তৈরি হতে পারে রান হওয়ার পরে। সো রান হওয়ার পরে কিন্তু অনেক ধরনের এরর হতে পারে। যেমন অ্যারে একটা ডিক্লেয়ার করছেন, দেখা যাচ্ছে যে লেট অ্যারে ইকুয়াল টু, আপনি অ্যারে লিখছেন, এখানে ওয়ান ইন্ডেক্সে কিছু, জিরো ইন্ডেক্সে কিছু দিছেন, ওয়ান ইন্ডেক্সে কিছু দিছেন, কিন্তু টু তে কোনো কিছু নাই। সেই ক্ষেত্রে আপনি অ্যারে লিখলেন, এখানে টু লিখলেন। আমি যদি অ্যালার্ট দিই এটা, তাহলে আপনারা কি গেস করছেন কি কি দেখাতে পারে এখানে? আচ্ছা, সবই কেটে দিচ্ছি। এখন এখানে কি দেখাতে পারে, কি মনে হচ্ছে আপনাদের? এরর নাম্বারই দেখাবে না ভাই? নন জি, মেবি এরর নান শো দেখাবে। করবে, আচ্ছা দেখি কি ভাই দেখাচ্ছে। এখানে তো আনডিফাইন্ড দেখাচ্ছে, আনডিফাইন্ড, হ্যাঁ আনডিফাইন্ড দেখাবে। হ্যাঁ বেউটি, কারণ আনডিফাইন্ড তো করা হয়নি। একে তো 2 নাম্বার ইন্ডেক্স বলে এখানে কিছু নাই, আর 2 নাম্বার ইন্ডেক্স হলেও 2 নাম্বার ইন্ডেক্সের কোনো ভ্যালু নাই। কারণ আপনি যদি এখানে, আমরা আরেকটা বিষয় যেটা জানি সেটা হচ্ছে লেন্থ। লেন্থ লিখলে কি হয় যে অ্যারের যে লেন্থটা আছে ওইটা আমাদেরকে দেখায় দেয়। দেখেন 2 লেখা উঠছে, সো অ্যারের লেন্থই হচ্ছে 2টা। আপনি তাহলে তৃতীয় নাম্বার ইন্ডেক্স কই থেকে পেলেন? সো এটাও কিন্তু এক ধরনের ইরর, কিন্তু এটা নর্মালি জাভা স্ক্রিপ্টে ইরর দিবে না, এটা আনডিফাইন্ড দিয়ে দিবে। কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজে কিন্তু এটাও একটা ইরর হিসেবেই ধরা হয়। এই ধরনের অনেকগুলো ইরর আছে। ফিরোজ ভাই, জি বলেন। ফিরোজ ভাই, এখানে হ্যাঁ, যদি ইন্ডেক্স 0 এবং 1 দুইটাই শো করতে চাই তাহলে কিন্তু কি লিখতে হবে, কি হবে অ্যালার্টটা দিতে হবে? তাহলে আপনি সেক্ষেত্রে জিরো লিখতে পারেন, তারপরে প্লাস সাইন দিয়ে মাঝখানে কিছু একটা দিয়ে তারপরে আবার প্লাস সাইন দিয়ে 1 দিতে পারেন, এইটা একটা হতে পারে। অথবা দেখা যাচ্ছে যে আচ্ছা এ ইজ নট ডিফাইন্ড, অথবা দেখা যাচ্ছে যে আপনি লুপের মাধ্যমে একটা একটা করে শো করছেন। যেমন লুপ যদি দিই for let I equal to 0, then I is less than arr dot length, তাহলে এটা লেন্থ পর্যন্ত একদম সবগুলো দেখাই দিবে। এখন জাস্ট আমি যদি এখানে আই দিয়ে দিই, তাহলে দেখেন কি দিচ্ছে, প্রত্যেকটা ইন্ডেক্সের মান সে আমাকে একটা একটা করে দেখাচ্ছে। সো আপনি চাইলে এই দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন, আরো উপায় থাকতে পারে, বিভিন্ন ভাবে আপনি জিনিসটাকে দেখাতে পারবেন। মানে ডাটাগুলোকে আপনি বিভিন্ন ভাবে ইউজ করতে পারবেন আপনার যেভাবে ইচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আপনার প্রশ্নের উত্তর কি পাইছেন? জি জি ভাই। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম বিষয়টা হচ্ছে আমরা এই ধরনের অনেকগুলা ইরর ভবিষ্যতে দেখব। ইভেন এমনও হয় যে মাঝে মধ্যে নেট থাকে না, তখনও কিন্তু ইরর তৈরি হতে পারে যে কোনো নেট নাই, কিন্তু আমি তারপর একটা ওয়েবসাইটে ভিজিট করার চেষ্টা করছি। সো এই যে আমরা রান টাইম ইরর যেটা বলছি, মজার বিষয় কি জানেন, যে এই যে বাগ বাউন্টি যেটা হয় না, নর্মালি দেখবেন একটা ওয়েবসাইট কিন্তু কখনো এই সিনট্যাক্স ইরর নিয়ে পাবলিশ করা হয় না, কিন্তু ওয়েবসাইটটা অবশ্যই রান টাইম এরর নিয়ে পাবলিশ করা হয়। মানে কিছু কিছু ওয়েবসাইট থাকে যাদের দেখা যাচ্ছে যে রান হওয়ার পরে এমন কোনো একটা ইনপুটের কারণে সে প্রোগ্রামটা ফেল হচ্ছে। সো বাগ বাউন্টি যে প্রোগ্রামটা থাকে ওইখানে মানুষ কি করে, মানে যারা হচ্ছে
নর্মালি আপনাদের মধ্যে যারা আপনারা চান যে বাগবানটিতে ভবিষ্যতে ক্যারিয়ার করবেন, আপনাদের কি করতে হবে যে তখন ওই পেজগুলো জাভাস্ক্রিপ্ট কোডগুলো পড়ে বুঝার চেষ্টা করতে হবে যে কোন ক্ষেত্রে রান টাইম এরর তৈরি হতে পারে। রান টাইম এরর কত কত সুবিধা দিতে পারে দেখেন। ইভেন আপনার ওই যে সার্ভার যেটা রান হচ্ছে ওটা কিন্তু শাটডাউন হয়ে যেতে পারে, মানে প্রোগ্রামটা ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যেতে পারে, বা দেখা যাচ্ছে এরকম কোনো না কোনো প্রবলেম হয়ে যেতে পারে। শুধুমাত্র রান টাইম এরর আপনি যদি ফাইন্ড আউট করতে পারেন, একটা ভালো রান টাইম এরর, ইভেন বড় রান টাইম এররের কারণে কিন্তু অনেক বেশি অ্যামাউন্ট দেওয়া হয় বাগ বাউন্টিদের, মানে বাগ বাউন্টি প্রোগ্রামে। সো রান টাইম এরর কিন্তু ভবিষ্যতে আপনাদের প্রচুর কাজে দিবে। মানে নর্মালি ওয়েবসাইট সিনট্যাক্স এররের মাধ্যমে যদি পাবলিশ নাও হয়ে থাকে, সে কিন্তু রান টাইম এরর সহই আসে নর্মালি। তারপর ওগুলো খুঁজে খুঁজে ফাইন্ড আউট করে একটা একটা করে বাগ রিপোর্ট করতে হয়। সো এই জিনিসটাই আসলে বাগ বাউন্টির মধ্যে পড়ে। মানে আপনারা একই সাথে জাভাস্ক্রিপ্ট শেখার মাধ্যমে বাগ বাউন্টির মধ্যে খুব ইজিলি ঢুকতে পারবেন। তখন আপনারা বুঝতে পারবেন যে কোন কোন জিনিস হলে এই জিনিসটা ইরোড তৈরি করতে পারে। ইভেন এটা হ্যাকিং এর ক্ষেত্রেও আপনাদের কাজে দিবে। কোনো একটা ওয়েবসাইটে আপনারা দেখা যাচ্ছে যে মানে ইন্টেনশনালি কোনো কিছু ক্ষতি করার চেষ্টা করছেন, তখনও এটা কাজে দিবে যদি আপনি ওই ধরনের কোনো বাগ পেয়ে যান, মানে প্রোগ্রামের কোনো ভুল পেয়ে যান। সো এই ধরনের প্রোগ্রাম এখন ডেভেলপাররা কি করছে, মানে প্রোগ্রাম সরি মানে যারা এই জাভাস্ক্রিপ্ট ডেভেলপ করছে তারা কি করছে যে এই ধরনের ভুল যেগুলো আমরা জানি না, মানে ডেভেলপাররা জানে না যে এই ধরনের ভুল হতে পারে, তখন ওই ধরনের ভুলগুলোকে তারা ধরার জন্য এক্সেপশন হ্যান্ডেলিং একটা সিস্টেম দিছে। ইভেন ওটা ইউজ করে আপনি কিন্তু অনেক বড় বড় প্রোগ্রামের ক্ষেত্রে ইজিলি ফাইন্ড আউট করা যায় যে কোথায় সমস্যা হলো। সেগুলা নিয়ে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের মানে ইজিলি একটা এনভায়রনমেন্ট তৈরি করা যায়। মানে এটা আপনার প্রোগ্রামে অনেক সুবিধা দিবে। আর দ্বিতীয়ত আপনার প্রোগ্রামটাকে সিকিউর করতে পারবে, মানে প্রোগ্রাম ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যাবে না, দেখা যাচ্ছে ওই ট্রাই ক্যাচে যাবে। আচ্ছা, আমি তো এতক্ষণ ধরে আমি যেটার বর্ণনা দিলাম সেটা ছিল হচ্ছে ট্রাই ক্যাচ, মানে ইরোর ধরার জন্য আপনি কি করবেন, শুরুতে কিছু একটা ট্রাই করবেন, তারপরে কি হবে, ক্যাচ হবে, মানে একটা কিছু চেষ্টা করা হবে। তারপরে মনে করেন আপনি এই ট্রাইয়ের মধ্যে কিছু একটা প্রোগ্রাম লিখলেন, অ্যালার্ট কিছু একটা লিখলেন, এখন দেখা যাচ্ছে যে এই প্রোগ্রামটা কোনোভাবে ইরোর তৈরি করছে। ইরোর তৈরি করলে সে সাথে সাথে কি করবে যে ক্যাচের মধ্যে চলে আসবে। মানে যদি ইরোড তৈরি হয় তাহলে সে এই ক্যাচের এই ফাংশনটা, আপনারা দেখেন এই জিনিসটা কি ফাংশনের মতো লাগছে না অনেকটা, যদি আমি একটু আলাদা করে দিই আর এর সামনে একটা ফাংশন লিখে দিই, বিষয়টা কি একটা ফাংশনের মতো দেখাচ্ছে না? ফাংশন, ক্যাচ, মাঝখানে প্যারামিটার, প্যারামিটার যা ইচ্ছা তাই নাম দেন, তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট। বিষয়টা অনেকটা একটা ফাংশনের মতো দেখাচ্ছে না? জি ভাই। জি। সো এইখানেও যখন থাকছে না, তখন এটা কিন্তু একটা ফাংশন হিসেবেই থাকছে। মানে আপনার যদি এখানে কোনো ইরর হয় ট্রায়ের মধ্যে, আপনি অনেকগুলো লাইন ট্রায়ের মধ্যে লিখছেন, কোন একটা লাইনে যে দেখা গেল যে ইরর হয়েছে, মনে করেন যে এখানে আমি কয়েকটা অ্যালার্ট লিখছি, সামহাও দেখা যাচ্ছে যে 2 নাম্বার অ্যালার্টে ইরর হয়ে গেছে, মানে সরি এই 3 নাম্বার লাইনে যেটা আছে, 3 নাম্বার লাইনে দেখা যাচ্ছে যে কোন একটা ইরর হয়েছে, রানটাইম ইরর। এখন সেই ক্ষেত্রে কি হবে যে সে ডাইরেক্ট এই ক্যাচের মধ্যে চলে যাবে। 4 নাম্বার লাইন কিন্তু সে আর এক্সিকিউট করবে না, না করে সে ক্যাচের যে মধ্যে যে প্রোগ্রামগুলো লেখা আছে সেগুলো এক্সিকিউট করবে। আর যদি সে দেখে যে একটাও ইরর পাইনি, পুরো প্রোগ্রামটা রান করে 4 নম্বর লাইন পর্যন্ত রান করছে কিন্তু একটাও ইরর পাইনি, সেক্ষেত্রে সে ক্যাচের মধ্যে আর ঢুকবে না, তখন সে ক্যাচের বাইরে চলে আসবে। সো এইটা ছিল হচ্ছে মানে এক্সেপশন হ্যান্ডলিং, ইরোডটা যেটাকে বলি ক্যাচ আমরা। করবে কিভাবে ভাইয়া? একটু দেখাইলে ভালো হতো, ইরোডটা কিভাবে ক্যাচ করবে। আচ্ছা, ইররটা ক্যাচ করবে, মনে করেন যে এখানে অ্যালার্ট দিলেন। আচ্ছা, নরমালি আমরা কি করি যে, আচ্ছা তাহলে আপনাদেরকে একটা ইরর তৈরি করে দেখাতে হবে। বি ইকুয়াল টু 10 দেন অ্যালার্ট বি, এক্ষেত্রে আমি লেট দিইনি, তারপরে এটা ইরর না। জাভা স্ক্রিপ্টে আসলে ইরর খুব রেয়ার একটা বিষয়। রেয়ার বলতে রেয়ার না, আসলে আপনারা যখন হায়ার কনসেপ্টে যাবেন, যেমন ফাইল পাচ্ছে না,
তারপর ওয়েবসাইট লোড নিচ্ছে না, এই ধরনের ক্ষেত্রে কিন্তু ইরর খুব ঘন ঘন হয়। কিন্তু ছোট নিম্ন লেভেলে ইরর গুলা কিন্তু খুব কমই হয়, মানে ইরর বলতে তেমন একটা কিছু নাই। আচ্ছা, আপনাদেরকে যেটা দেখালাম একটু আগে, যে 0 দ্বারা ডিভাইড করা, সো আমি ডিভাইড বি লিখলাম। আচ্ছা, ইনফিনিটি, তার মানে সে সরাসরি আমাকে ইনফিনিটি দেখা দিচ্ছে, সে আমাকে আর ক্যাশে নিয়ে যাচ্ছে না, সো এটাও ইরর না এর ক্ষেত্রে। এখন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আর হতে পারে, আচ্ছা আপনাদের এইসব নর্মাল ক্ষেত্রে ইররটা খুব কম, রেয়ার বিষয়। আচ্ছা, আমি প্রমিসটা আগে বুঝাইনি, তারপরে আপনাদেরকে ট্রাই কাজটা আরেকবার দেখাই দিবনি। মানে জি প্রমিসে ভাই, ইরর কিন্তু সমস্যা ক্রিয়েট হবে, জি জি, কারণ ঠিক আছে, নিম্ন ওটা দেখেন। লেভেলে ইররটা খুব রেয়ার একটা বিষয়, যে আপনি ইরর কোথায় তৈরি করবেন, মানে সব জায়গাতেই দেখা যাচ্ছে যে ওরা কিছু না কিছু করে রাখছে। যেমন ডিভাইড বাই 0 করলাম, ওরা আমাকে ইনফিনিটি শো করছে, ওরা কিন্তু ইরর হিসেবে দিচ্ছে না, রান টাইম ইরর হিসেবে ধরছে না। কিন্তু প্রমিসে রান টাইম ইরর তৈরি হতে পারবে। আচ্ছা, আমরা তাহলে এখন একটু প্রমিসে ব্যাক করি। প্রমিসে কি দেখলাম আমরা? আচ্ছা, ট্রাই ক্যাচ নিয়ে কি আপনাদের অন্য কোনো কোশ্চিন আছে প্র্যাকটিক্যাল বাদে? না ভাইয়া। না ভাইয়া। ট্রাই ক্যাচ নরমালি যদি ট্রাই কোনো কিছু একটা করে ইরর তৈরি হয়, সে ক্যাশের মধ্যে চলে যাবে, আর ইরর না তৈরি হলে ক্যাশের বাইরে চলে যাবে। এটা হচ্ছে ট্রাই ক্যাশের সিস্টেম। তো আমরা এই সেম সিস্টেমটা দেখবো হচ্ছে প্রমিসে। যেমন আমরা একটু আগে কি দেখলাম, ইফ এলস এর মতো অনেকটা। হ্যাঁ, ইফ এলস এর মতো অনেকটা, ইফ যে এলস ইফ এই কাজগুলো করো, যদি না পারো হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ক্যাশে চলে যাও, আর যদি পারো তাহলে খুব ভালো। মানে এরকম অনেকটা বিষয়, কিন্তু মানে কমপ্লিটলি ইফ এলস না। অনেক। জি, এখন এখানে দেখেন, আপনাদের হচ্ছে প্রমিসে আমরা কি দেখলাম, আমাদের একটা ফাংশন বানাতে হচ্ছে। সো ফাংশন বানায় নিলাম। এখন নরমালি দেখেন, আমি যদি এই ফাংশনটাকে আরেকটা ফাংশনের মধ্যে পাঠাতে চাই, সাপোজ ফাংশন বি, এর মধ্যে আমি সি একটা প্যারামিটার নিলাম, সিটাকে আমি এখান থেকে কল করছি, তাই না? দেখেন সিটাকে কল করছি কিভাবে দেখছেন, এমটি, এর মধ্যে কিন্তু কোনো মান পাস করিনি আমি। সো আমি যদি এখন বিটাকে কল করে দিই, তাহলে সে কি করবে, বিটা সি কে কল করবে। ও, বি কিন্তু একটা সি বলে আর্গুমেন্ট নিবে, সেক্ষেত্রে আমি এখানে এ দিয়ে দিতে পারি। তার মানে বি সি কে নিচ্ছে এ হিসাবে, দেন এ কে সে কল করে দিচ্ছে, মানে এর মধ্যে যদি অ্যালার্ট থাকে তাহলে দেখেন সেই অ্যালার্টটা শো করবে। এটা যেন একটা ফাংশনের মধ্যে ফাংশন। এই জিনিসটা আপনাদেরকে কিন্তু অন্য একদিনও রিপিট করছিলাম, যে ফাংশনের মধ্যে ফাংশন, তার মধ্যে আবার ফাংশন লিখতে পারবেন। এন্ড মানে ফাংশনের আর এ প্যারামিটার হিসেবে আপনি একটা ফাংশনকে পাঠিয়ে দিচ্ছেন। সো এখানে আমার এমটি হিসেবে কিন্তু আমি ওই ফাংশনটাকে কল করছি। এখন মনে করেন যে আমি এখানে 10 20 এইভাবে দুইটা মান দিয়ে দিছি, এখনো আমার এখানে কিন্তু কোনো মান রিসিভ করার মতো প্যারামিটার নিইনি, সেক্ষেত্রে কিন্তু সে আমাকে হ্যালোই দিচ্ছে। সো সে কোনো মান পাচ্ছে না। কিন্তু আমি যদি এখানে দুইটা মান নিয়ে নিই, মানে এ বি লিখে দিই, তাহলে দেখেন এ প্লাস লিখে স্পেস দিলাম, বি লিখলাম, তাহলে সে কিন্তু ওই এ বিটাকে রিসিভ করতে পারছে, মানে 10 আর 20 আমাকে শো করছে। তো এই বিষয়টা কি, যে আমি এখানে দুইটা প্যারামিটার, মানে এই ফাংশনে ভবিষ্যতে দুইটা প্যারামিটার পাস করবে, তাই আমি আগেই সেই ফাংশনে দুইটা প্যারামিটার আর্গুমেন্ট হিসেবে নিয়ে নিলাম, মানে দুইটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। এই জিনিসটা কি বুঝতে পারছেন এতটুকু?
জি ভাইয়া বুঝতে পারছি। কারো কি কনফিউশন আছে? কারণ এটা কনফিউশন হতে পারে কিছু হলেও। আরেকবার বলি। একটু রান করান ভাই। এটা রান করলে আমাকে এ মানে এর মান যেটা 10 আর স্পেস দিয়ে 20 দেখাবে, মানে বি এর মান যেটা। দেখেন এই যে এখানে আমি 10 আর 20 পাস করছি সি কে কল করার সময়। আর নরমালি বি কে কল করছি কি দিয়ে? এ দিয়ে। এ কি একটা ফাংশন, তাই না? এ কিন্তু একটা ফাংশন। তো আমি ফাংশনটাকে একটা প্যারামিটার হিসেবে পাস করলাম সি এর মধ্যে। তখন সি একটা ফাংশন, তার মানে সি হচ্ছে এই এ ফাংশনটা। তার মানে আমি যদি সি কে কল করি, তার মানে ইনডাইরেক্টলি আমি এটাকেই কল করে দিচ্ছি, তাই নয় কি? সি এর মধ্যে এর মানটা চলে গেল। হ্যাঁ। আর যেহেতু এটা একটা ফাংশন ছিল, এই কারণে আমি ইনডাইরেক্টলি বলা যেতে পারে যে এটাকেই কল করছি। এখন বুঝতে পারছেন এই বিষয়টা? জি ভাইয়া। জি। মানে এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে ওরা আসলে সবকিছু নিবে ভ্যারিয়েবল হিসাবে, জাভাস্ক্রিপ্ট সবকিছু নিবে। মানে আপনি চাইলে একটা নাম্বার দিতে পারবেন, স্ট্রিং দিতে পারবেন, ট্রু ফলস টাইপের বুলিয়ান কোনো কিছু দিতে পারবেন, এমনকি অবজেক্ট দিতে পারবেন, অ্যারে দিতে পারবেন, এমনকি ফাংশনকেও ভ্যারিয়েবলের মান হিসেবে সেট করতে পারবেন। সো ভ্যারিয়েবলের মান হিসেবে যেহেতু সবকিছু সেট করতে পারছেন, ওই মানগুলাই আবার প্যারামিটার হিসেবে সবকিছু পাস করতে পারবেন। এই জিনিসটা এতক্ষণ ধরে আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখন ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা। সো আমরা কিন্তু ওই একই ভাবে প্রমিসে যখন এই ফাংশনটা দিচ্ছি, প্রমিস কি করছে? সেও এরকম দুইটা আর্গুমেন্ট পাস করছে, মানে দুইটা আর্গুমেন্টের ভ্যালু পাস করছে। অর্থাৎ এ বি এর মতো সেও দুইটা মান পাস করে দিচ্ছে, এবং এই দুইটা কিন্তু ফাংশন আলাদা আলাদা। সে যে জিনিসটা পাস করছে প্রমিস, এই যে আমি সাপোজ লেট বি ইকুয়াল টু নিউ প্রমিস লিখলাম। এখানে যদি আমি এ ফাংশনটা পাস করি, সে এই এটাকে কল করার সময় সেও কিন্তু এরকম দুইটা মান পাস করে দিবে, এবং দুইটাই হবে আলাদা আলাদা ফাংশন। মানে আমি চাইলে এ কেও কল করতে পারবো, বি কেও কল করতে পারবো। এখন দেখেন আমি যদি এ কে কল করি, আর এর মধ্যে আমি যে কোনো কিছু দিতে পারবো একটা মান। তো আমি এখানে হ্যালো লিখলাম। এখন অবশ্যই আমাকে এটা সরাসরি হ্যালো আর দেখাবে না, এটার জন্য আলাদা একটা ফাংশন আছে। সো আমি নর্মালি আপনাদেরকে অ্যালার্ট বি করে দেখাচ্ছি। এখন কি দেখাচ্ছে? আমাকে অবজেক্ট প্রমিস দেখাচ্ছে। আচ্ছা, আপনাদেরকে এটা দিয়ে আগে কনফিউজ করার আগে আমি এতটুকু আপনাদেরকে দেখাই। আমরা কি দেখছিলাম? লুপ দেখছিলাম না? যে সাপোজ ওয়াইল ট্রু কিছু না, এমটি রাখলাম। এই লুপটা কি হবে? আমার কি পরবর্তীতে যদি অ্যালার্ট মেসেজ দিই আফটার লুপ, যদি এই ধরনের অ্যালার্ট মেসেজ দিই, এই মেসেজ কি কোনোদিন শো হবে? না না ভাইয়া। ওইটা ইনফিনিট লুপ হয়ে গেল তো। হ্যাঁ, ইনফিনিটি লুপ হবে। সো আপনারা কি দেখছিলেন যে প্রোগ্রাম যেহেতু স্টেপ বাই স্টেপ মানে উপর থেকে নিচে পড়ে, সো এই লুপটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ সে অ্যালার্ট মেসেজটা দেখাবে না। কিন্তু এই কাজটা কি প্রমিসের ক্ষেত্রে হবে? চলেন আমরা প্রমিসের ক্ষেত্রে দেখি। আমি একটা ফাংশন বানালাম আগের মতোই, লেট এ। আপনাদেরকে মেবি আপনারা একটু কনফিউজ হয়ে যাচ্ছেন বিষয়টাতে, দুইটা প্যারামিটার। সো আমি দুইটা প্যারামিটার বাদ দিয়ে এখন লিখলাম ফর, না সরি while ট্রু দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে অ্যালার্ট লিখি আফটার লুপ। আচ্ছা, আমি ফাংশনটাকে আসলে প্রমিসের মধ্যে পাসও করিনি। লেট বি ইকুয়াল টু নিউ প্রমিস। এখন যদি এর মধ্যে এ দিয়ে দিই, তাহলে সে এ কে কল করবে এবং একটা লুপ ঘোরাবে। তাহলে কি এখন এই 7 নাম্বার লাইনটা কি এখন কল হবে? এরপরে আপনাদের কি মনে না, হচ্ছে? কারণ কারণ ইনফিনিটি ওয়াইলটা লুপ, হচ্ছে ইনফিনিটি অবস্থায় আছে। জি ইনফিনিটি অবস্থায় আছে। সো এই সারাদিন ধরে ঘুরতেই থাকবে, কখনো এই লাইনে আসার কথা না।
আচ্ছা সে আসলে আসতেছে না, কিন্তু এইটা যদি আপনি অ্যাসিং ফাংশনে দেন, এই আচ্ছা প্রমিসের আগে নিউটা কি হচ্ছে প্রত্যেকবারই লিখতে হবে নাকি এটা কোনো হ্যাঁ, একটা এটা হচ্ছে যখন যখন আপনি ইয়ে, প্রমিস নতুন বানাবেন তখন নিউ লিখতে হবে। আচ্ছা এটা হচ্ছে নর্মালি আপনাদের এখন বর্তমানে আমরা যেহেতু অ্যাসিং সিং ফাংশন ইউজ করছি না, এই কারণে নর্মালি এটা কাজ করছে না। কিন্তু যখন আমরা ওই অ্যাসিং সিং ফাংশন ইউজ করব, তখন দেখবেন যে এই লুপটা সেই স্কিপ করে, মানে এই লুপটা চলবে, কিন্তু এইদিকে দেখা যাচ্ছে যে অ্যালার্ট যেটা দিছি সেটাও কাজ করছে, এরকম একটা বিষয় আসবে। এখন যেহেতু আপনাদেরকে ওই জিনিসটা দেখানো হয়নি, এখন জাস্ট এতটুকু বোঝার চেষ্টা করেন আপনারা যে আমি যখন এই প্রমিসটা কল করছি, মানে নিউ প্রমিস লিখছি, তখন সে আসলে এই এ যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে কল করে ফেলছে। মানে এর মধ্যে দেখেন আমি যদি অ্যালার্ট লিখি হ্যালো, তাহলে কিন্তু সে আমাকে অ্যালার্ট মেসেজটা দেখাবে। আচ্ছা এটা আমার নতুন ভাবে লোড নিতে হবে। দেখেন হ্যালো দেখাচ্ছে, আফটার লুপও দেখাচ্ছে। আবার সেম ক্ষেত্রে আমরা কি করলাম একটু আগে, যে হোয়াইল লুপ দিয়ে দিলাম, ট্রু দিলাম, তখন কাজ করছিল না। আচ্ছা আপনাদের কি আহ, মানে ফাংশনের মধ্যে ফাংশন কল করে দেখানো হয়েছে? হ্যাঁ, গত ক্লাস দেখা গেছিল। জি ভাই দেখাইছিলাম। আচ্ছা তাহলে আমরা আরেকটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে ফাংশন সামথিং অ্যালার্ট হ্যালো, দেন আবার সামথিং কল করে দিব। আচ্ছা এটা সরাসরি রান হবে না এখন। সো এখানে এরর আছে হচ্ছে এই চিহ্ন হবে না, সামথিং অ্যালার্ট বারবার শো করছে। আচ্ছা তার মানে এটা আপনাদেরকেও এই ইয়ের মাধ্যমেই দেখাতে হবে, ফাংশনের মাধ্যমেই দেখাতে হবে। সো আমি যেটা আপনাদেরকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, আচ্ছা ফাংশন ছাড়া দেখেন, এইখানে দেখেন এটা সামথিং এর মধ্যে সামথিং কল করছে তাই না? ম্যাক্সিমাম কল স্ট্যাক। আচ্ছা so আমি যেটা বোঝানোর চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে, যে এই যে এই ফাংশনটা আমি যেটা প্রমিসের মধ্যে দিলাম, এটা অরিজিনালি কিন্তু কল হচ্ছে, মানে এই ফাংশনটা অরিজিনালি রান হচ্ছে। এর মধ্যে যদি আমি একটা মেসেজ দিই ইন প্রমিস, দেখেন আমি কিন্তু এই সামথিং ফাংশনটা কোথাও কল করিনি, কিন্তু প্রমিসের কারণে সে আমাকে ইন প্রমিস লেখা দেখাবে। কিন্তু পরবর্তীতে মানে এই প্রমিসটা কি করছে, যে আপনার এই ফাংশনটাকে প্যারালালি রান করার মতো একটা সিস্টেম করে দিচ্ছে। মানে আমরা যদি এখানে দুইটা ফাংশন কল করি, যেমন নর্মালি আমরা জানি যে অ্যালার্টই একটা ফাংশন, সো আমি যদি এখানে দুইটা মেসেজ দিই অ্যালার্ট হাই, তারপরে আরেকটা দিলাম হ্যালো, তাহলে সে একটা মেসেজের পরে আরেকটা মেসেজ আমাকে দেখাবে। কিন্তু প্রমিস যেটা করবে, যে আপনি যদি এই ধরনের দুইটা ফাংশনকে দুইটা প্রমিসের মধ্যে আলাদা আলাদা প্রমিসের মধ্যে দিয়ে দেন, তাহলে সে কি করবে যে একসাথে দুইটাকে রান করতে পারবে। তখন যদিও অ্যালার্টটা পরপর কল হবে, কিন্তু তারপরেও সে একসাথে দুইটা রান করতে পারবে, এবং সেই ক্ষেত্রে আপনার টাইমের একটা ডিলে দিয়ে ওই জিনিসটা দেখতে পারবেন, বুঝতে পারবেন। সো নেক্সট ক্লাসে আপনাদেরকে এই জিনিসটা নিয়ে আরেকবার আলোচনা হবে, সেটা হচ্ছে ফাংশনের উপরে, ওটা অ্যাসিং অ্যাওয়েট নিয়ে, ওটা প্রমিসেরই। এবং ওই জিনিসটা হলে প্রমিসের উপরে আপনাদের আরো ক্লিয়ার, মানে ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সো এই পর্যন্ত কি আপনাদের কোনো কোশ্চেন আছে?
জি না ভাই, আসলে হচ্ছে প্রমিসটা কি জন্য ইউজ হচ্ছে ওইটা না দেখলে এটা বোঝা যাচ্ছে না। আর কয়েকবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ভাই, হয়তো প্র্যাকটিক্যালি করতে গেলে প্রবলেম চলে বা না বুঝলে তখন আপনাকে নক করবো। আচ্ছা, আমি আপনাদেরকে একটু আগে যেটা বললাম ট্রাইকাস এখানে বোঝা যাবে, তো ওই জিনিসটা একটু আপনাদেরকে দেখাই দিই। এক্স ওয়াই, এই যে সেকেন্ড যেটা আছে না, এটা অনেকটা ট্রাইকাসের মতো কল করা যায়। মানে আপনি ওয়াইটাকে কল করে দিলেন, সেখানে ইরর পাস করতে হবে। আমি এখন কিছুই পাস করছি না। এখন যদি আমি একটা লেট বি ইকুয়াল টু নিউ প্রমিস, এর মধ্যে আমি যদি পিটাকে পাস করে দিই, তাহলে সেক্ষেত্রে একটা ইরর দেওয়ার কথা। দেখেন, আনক্যাচড ইন প্রমিস, ইরর দিছেন একটা। এটা কিন্তু রান হওয়ার পরে দিচ্ছে। সো আমি যদি এই জিনিসটাকেই ট্রাই ক্যাচ দিয়ে ঘিরে দিই, ক্যাচ ইরর, অ্যালার্টে দিলাম যে ইট ইজ অ্যান এরর। এখন কি হচ্ছে, আচ্ছা সে এখনো ট্রাই কাছে আসতেছে না। ও আচ্ছা, এটা প্রমিসের ক্ষেত্রে হচ্ছে বি ডট ক্যাচ দিতে হবে। মানে এখানেও ট্রাই ক্যাচটা একটু আলাদা, এখানে নর্মাল ট্রাই ক্যাচের মতো না, কিন্তু এটাও আপনার ওই এক্সেপশন হ্যান্ডলিং এর মতোই। এখানে আমি যদি একটা কিছু প্যারামিটার হিসেবে দিয়ে দিই অ্যালার্ট এরর, তাহলে আমাকে সেই অ্যালার্ট দেখে দিয়ে একটা ইরর দিচ্ছে। এখন একটা বিষয় লক্ষ্য করে দেখেন আপনারা, আচ্ছা এটা হচ্ছে নর্মাল ফাংশন, মানে আর্গুমেন্টটা আমি ওইভাবে লিখে ফেলছিলাম, আপনারা চাইলে ওইভাবেও লিখতে পারবেন। দেখেন আমি এখানে একটা ফাংশন পাস করলাম, এখানে কি হলো যে যখন আমি ইররটা কল হলো, তখন সে সাথে সাথে আমার এই ফাংশনটা কল করছে। মানে আমি একটু যদি সহজ করি আপনাদের জন্য, তাহলে সেক্ষেত্রে লেট এ ইকুয়াল টু, আমি একটা ফাংশন বানালাম কিছু একটা, বা প্যারামিটার আপনি নাও দিতে চাইলে না দিতে পারেন। এর মধ্যে লিখলেন যে ইট ইজ অ্যান এরর। তখন সেক্ষেত্রে এই ফাংশনটা যদি আপনি এখানে দিয়ে দেন, তাহলে কি হবে যে যদি এখানে ওয়াইটা কল হয়, তাহলে সে আপনার এই ফাংশনটা কল করে ফেলবে। মানে ইররের জন্য আপনি যে ফাংশনটা দিছেন সেটা সে কল করে ফেলবে। দেখেন ইট ইজ অ্যান ইরর দেখাচ্ছে। আর মজার বিষয় হচ্ছে এখানে একটু আগে ইরর দেখাচ্ছিল না, বলছিল আনক্যাচ, মানে দেখেন আমি যদি এটা না দিই তাহলে কি দিচ্ছে, আচ্ছা, ওয়াই কেন নির্দিষ্ট ভাবে কল হবে, এক্স কেন কল হচ্ছে না? আচ্ছা বা কোনো ইউজার এসে তো এক্স কল করতে পারে। আনক্যাচ এখানে দেখাচ্ছে। আচ্ছা আপনি কি প্রশ্ন করলেন, ওয়াই কেন? হ্যাঁ এটা আপনার কোশ্চেনটা জি আরেকবার করবেন। জি, মানে হচ্ছে ওয়াই কেন কল কল হচ্ছে, কল করতেছে, এক্স কেন আচ্ছা হচ্ছে না? এখানে আসলে কি হচ্ছে যে ওই যে একটু আগে আমি বুঝলাম না যে আপনি একটা ফাংশন বানাইছেন, তার মধ্যে আরেকটা প্যারামিটার হিসেবে ফাংশন নিচ্ছেন, এবং সেখানে দুইটা ফাংশন কল হচ্ছে আলাদা আলাদা ভাবে। সো এইখানেও প্রমিস কি করছে যে সে দুইটা ফাংশন এখানে পাস করে দিচ্ছে, কল ব্যাক ফাংশন। এই দুইটাকে আপনি কল করতে পারবেন। একটা হচ্ছে যদি আপনার কাজ ঠিকঠাক ভাবে কমপ্লিট হয় তাহলে আপনি প্রথমটাকে কল করবেন, যদি আপনার কাজ ঠিকঠাক ভাবে কাজ না হয় তাহলে সেক্ষেত্রে আপনি দ্বিতীয়টাকে কল করবেন। এই জন্য এই দুইটাকে দেওয়া হয়েছে, মানে এটা হচ্ছে ইররের জন্য, আর এটা হচ্ছে নর্মালি কাজ হয়ে গেছে এইরকম বোঝানোর জন্য। এখন বুঝতে পারছেন? আপনি এখানে ওয়াই এর জায়গায় অন্য কিছুও দিতে পারবেন, কিন্তু ওরকম আরেকটা মানে দুইটা প্যারামিটার হিসেবে থাকবে এখানে। এটা হচ্ছে অ্যাড সিনট্যাক্স। আচ্ছা, এটার ওয়ার্ক বুঝলাম, বাট এটা যে মানে কোন ক্ষেত্রে আমি ইউজ করতে পারবো বা প্র্যাকটিক্যাল লাইফ এটা কেমন, আমি সেই আচ্ছা মানে এইটা কনসেপ্টটা হচ্ছে মিলাইতে পারছি আপনাদেরকে না। আমি নেক্সট দিন আরো ভালোভাবে যখন ফাংশনটা